যদি চায়নার কথা চিন্তা করেন, আপনি যদি ইন্ডিয়ার কথা, পাশের দেশ ইন্ডিয়ার কথা চিন্তা করেন, এরা পারছে, আমরা কোলাবোরেশন করতে পারছি না কেন? আমাদের উইক পয়েন্ট কোথায়? আপনারা একটু বলেন দেখি, আসলে আমাদের উইক পয়েন্ট কোথায়? কার জন্য আমরা পাচ্ছি না? আমরা নিজেদের ইউনিভার্সিটিতে আসলে পাচ্ছি না। ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে নিজেদের ইউনিভার্সিটি কোথায়, এরপরে আমরা আসবো আসলে অন্য ইউনিভার্সিটি কোথায়। কেন পাচ্ছি না? কেন পাচ্ছি না? টিম ফরমেশন ইজ দ্য মেজর প্রবলেম ইন বাংলাদেশ। আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভের কথা চিন্তা করি, ওই বললাম আমার 5 জন লোক দরকার, এই 5 জন লোক আমার ঠিক করতে পারি না। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? কে লিডার হবো? ঢাকা ইউনিভার্সিটির সামনে যদি খুলনা ইউনিভার্সিটি বলে আমি লিডার হবো, সে কি মানবে? মানবে না। আবার প্রাইভেট ইউনিভার্সিটির সামনে, পাবলিক ইউনিভার্সিটির সামনে প্রাইভেট ইউনিভার্সিটি এসে বলছে আমি লিডার হবো, মানবে? নবডি। তার মানে কি আমরা এখনো নিজেদেরকে আসলে জাজ করতে পারছি না। আপনি যদি এই জাজমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না। যেমন আমি 2-1টা উদাহরণ দেই আমাকে দিয়ে। আমার এখন বর্তমানে 3টা আমার প্রজেক্ট চলছে। একটা প্রজেক্ট চলছে জার্মানির সাথে, আপনাদের একটু আগে বললাম, যেটা জার্মান গভর্নমেন্ট আমাকে ফান্ড করে দিয়ে দিই। এই প্রজেক্টটা 5টা দেশ, 4টা মহাদেশের 5টা দেশ এই প্রজেক্টের অন্তর্ভুক্ত। আমাদের খুলনা ইউনিভার্সিটি আছে আমাদের এশিয়া থেকে, এবং ক্যাসেটসাট ইউনিভার্সিটি আছে থাইল্যান্ড থেকে। এরপরে আমাদের সাথে আছে জার্মানির ইউনিভার্সিটি অফ ড্রেসডেন, আর আছে হচ্ছে আপনার আফ্রিকার আছে ইউনিভার্সিটি অফ ব্রেমেন্ডা, এবং আর্জেন্টিনার আছে ইউনিভার্সিটি অফ লা পাটা। মোট 5টা ইউনিভার্সিটি নিয়ে এই কোলাবোরেটিভ প্রজেক্টটা চলছে। আমাদের উদ্দেশ্য কি? একটা ইন্টারন্যাশনাল ফরেস্ট্রি কারিকুলাম তৈরি করা, যেটা এই 5টা ইউনিভার্সিটি যাতে ভবিষ্যতে পড়ানো যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গোল। এবং আমাদের লিডার হচ্ছে জার্মান, যেহেতু জার্মানরা আমাদের ফান্ড দিচ্ছে। সো যখন আমরা এই 5টা মহাদেশের 5 জন ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভে আমরা যখন মিটিং গুলো করি, আমি একা যেটা আসলে চিন্তা করতাম, আমার চিন্তার সাথে তাদের চিন্তা অনেক চেঞ্জ আছে। এবং আমরা যে কারিকুলামটা তৈরি করতেছি, হয়তো নেক্সট ইয়ারে আমাদের এই কারিকুলামটা ফাইনালাইজ হবে, আগামী ফেব্রুয়ারিতে আমাদের ফাইনাল অ্যানুয়াল মিটিংয়ে। সো সেই কারিকুলাম যখন আমরা তৈরি করতে গিয়েছি, যে ডাইভার্সিফিকেশন আমি দেখেছি, আমাদের যে কারিকুলাম তার থেকে অনেক উন্নত মানের হবে, যেহেতু 5টা দেশের 5টা কনসেপ্ট নিয়ে এই কারিকুলামটা তৈরি হচ্ছে। এবং কোলাবোরেটিভ রিসার্চের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যখন এই কোলাবোরেটিভ রিসার্চ প্রজেক্টে আমরা মিটিং এ গিয়েছিলাম, ফরচুনেটলি আমাদের সাথে দেখা হয়েছিল ইরাসমাস প্লাস। আপনারা জানেন খুব এখন একটা জার্মানির আরেকটা ডোনার ইনস্টিটিউটের। সো ইরাসমাস প্লাস সেই অ্যানুয়াল মিটিং এ আমাদের সাথে ছিল, এবং আমরা তাদেরকে এরকম একটা প্রস্তাবনা দিয়েছিলাম যে স্টুডেন্ট এক্সচেঞ্জ করা যায় কিনা, বা আমাদের ফ্যাকাল্টি এক্সচেঞ্জ করা যায় কিনা। এবং পরবর্তী বছর এবছরের জুন মাস থেকে আমরা ইরাসমাস প্লাসের ফান্ডটাও পেয়েছি। সেখানে আমাদের স্টুডেন্টরা 6 মাসের জন্য, 1 টার্মের জন্য সেখানে যেতে পারবে, সেখান থেকে ক্রেডিট আর্ন করতে পারবে, এবং বিশ্ববিদ্যালয়ে সেই ক্রেডিটটাকে অ্যাপ্লাই করতে পারবে। সো যদি আপনি এই রিলেশনশিপের ভিতর না ঢুকেন, আপনি কিন্তু এই অ্যাচিভমেন্ট গুলো আসলে কখনোই করতে পারবেন না। যেমন আমার সাথে আরেকটা প্রজেক্ট আমাদের জাপানের সাথে চলছে, জাপান গভর্নমেন্টের এটা, জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অফ সায়েন্স, JSPS, তারা এই ফান্ডিংটা করছে। আমরা এক ধরনের বায়ো ফার্টিলাইজার তারা তৈরি করছে তাদের দেশে, কিন্তু তাদের দেশের মাটি এতটা উর্বর, ওই ফার্টিলাইজার আসলে কাজে লাগে না। বাংলাদেশের সাথে তারা কাজ করতে চায়। সো এখানেও কিন্তু কোলাবোরেটরকে আপনার স্টুডেন্ট অথবা আপনার পরিচিত একজন, তো আপনি যদি একটা কমিউনিটির ভিতরে একবার ঢুকতে পারেন, তাহলে কিন্তু আপনার কোলাবোরেটরের অভাব হবে না।
সো এখন কি করছে, তারা ওখান থেকে ফার্টিলাইজার তৈরি করছে, আমাদের দিচ্ছে, আমরা আমাদের অনুর্বর মাটিতে ওটা অ্যাপ্লাই করছি এবং দেখছি ওটা ভালো কাজ করে কিনা। যদি ভালো কাজ করে, ইট কুড বি আ ভেরি গুড থিংস ফর বাংলাদেশ। তার মানে কি, আমরা দেখেন যে আমরা যখন এরকম একটা সার্কেলের ভিতরে নিজেদেরকে নিতে পারবো, আমরা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার এই ভিতরে আমি ঢুকবো কি করে, এদের আমি চিনবো কি করে, এদের আমি বুঝবো কি করে? আসলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই জন্যই ফার্স্টে আমাদেরকে নিজেদের রিসার্চকে, নিজেদের কোলাবোরেটিং এজেন্সিগুলোকে আমাদেরকে আগে ঠিক করতে হবে। ফার্স্ট পয়েন্টই সেটা, রাইট পিপল এট দ্য রাইট টেবল। আমাদেরকে ইনফরমেশন করতে হবে। আমরা যখনই একটা গবেষণা এখন আমাদের প্রপোজাল দিবে, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এখন চালু করছি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যে আমরা 3টা ডিসিপ্লিন বা 2টো ডিসিপ্লিন আসলে আমরা একসাথে কাজ করতে পারি। এটা অলরেডি আমাদের খুলনা ইউনিভার্সিটিতে আমরা চালু করেছি। তো আমরা আশা করব যে আপনারাও এটা হয়তো আস্তে আস্তে করে অলরেডি শুরু করছেন, আরো ভালো করে শুরু করবেন। কোলাবোরেটিভ রিসার্চের সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট, ট্রাস্ট। আমি 5 জন লোককে নিলাম, কিন্তু কেউ কাউকে আমি ট্রাস্ট করি না, তাহলে কিন্তু কিছু হবে? আসলে কিছুই হবে না। তো ট্রাস্টিং থাকতে হবে কোলাবোরেটিভ রিসার্চের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যে লোক আমাকে জাপান থেকে স্যাম্পল পাঠাচ্ছে, আমি এখানে কি করছি উনি কিন্তু জানেন না, উনি আমার উপরে বিশ্বাস করে জিনিসটা দিয়ে দিয়েছেন। এখন দেখা যাচ্ছে যে 2 গ্রাম ডোজ দেওয়ার কথা আমি দেখতেছি ভালো হচ্ছে না, আমি 4 গ্রাম দিয়ে বলতেছি যে না 2 গ্রামই আমি দিয়েছি। এই যে আমাদের ট্রাস্ট, ফেইথ, এটা কিন্তু আমাদের ভিতরে থাকতে হবে। নাম্বার 3, শেয়ার্ড গোলস। টিম লিডার একজনকে বানাই দিয়েছেন, অ্যাচিভমেন্ট হয়েছে আকাশচুম্বী, টিম লিডার সব ক্রেডিট আপনার কাছ থেকে নিয়ে চলে গেল। হবে এটা? আসলে হবে না। যখন আমরা গোলটাকে ফাইনাল করব, আমাকে সবাই কাজ করব, শেয়ার্ড অবস্থায় কাজ করব। একটা কাজকে যদি 100 দিয়ে আমরা ভাগ করি, 20-20 করে 5 জনে আমরা ভাগ করে নিয়েছি। তো যখন অ্যাচিভমেন্টটাও হবে, আমাদের অ্যাচিভমেন্টটাও কিন্তু সমানভাবে 5 জনের ভিতরে আমাদেরকে দিয়ে দিতে হবে। নেক্সট ইজ ওপেন কমিউনিকেশন। যখন আমরা কোলাবোরেটিভ রিসার্চ করব, আসলে এখানে কোনো কিছু হাইড করা যাবে না। উই ক্যান নট হাইড এনিথিং। আমাদের ভালো হচ্ছে, মন্দ হচ্ছে, সবকিছু কিন্তু আমাদেরকে নিজেদের ভিতরে ওপেনলি আলাপ করে নিতে হবে। Another important thing is division of labor. এটা আপনারা শুধু চিন্তা করেন, 1 বছরে একটা প্রজেক্ট আপনি করতেন, 100% এফোর্ট দিতেন, সেখানে আপনি মাত্র 20% এফোর্ট দিচ্ছেন, এবং আপনার অ্যাচিভমেন্টটা হচ্ছে আগের থেকে কমপক্ষে 5 গুণ ভালো। কারণ 5 জন স্ট্রং টিম মেম্বারকে নিয়ে কিন্তু আপনি গবেষণাটা করছেন। যে কেমিস্ট্রিতে ভালো তাকে নিচ্ছেন, যে এগ্রিকালচারে ভালো তাকে নিচ্ছেন, যে ফরেস্ট্রিতে ভালো তাকে নিচ্ছেন, যে বিজনেসে ভালো তাকে নিচ্ছেন। তার মানে কি, প্রত্যেকটা লোক কিন্তু তার এফোর্টটাকে, ম্যাক্সিমাম এফোর্টটাকে গবেষণার জন্য দিচ্ছে, যার ফলে আপনি ফাইনালি যে গোলটা পাবেন, সেই গোলটা কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্ট একটা গোলে আপনি অ্যাচিভ করতে পারবেন। এবং লাস্টেরটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ইথিক্যাল কনসিডারেশন। ইথিক্স রাখতে হবে রিসার্চে, যেটা স্টিল নাও আমরা কতটুকু রাখতে পারি, এটা আমাদের এখন চিন্তা করার সময় আসছে। ইথিক্যাল বিষয়টা রিসার্চের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেক সময় আনইথিক্যাল বিষয় রিসার্চের ভিতরে নিয়ে আসি। যে আমরা সার্ভে করতে যাচ্ছি, 5টা সার্ভে করে লিখে দিলাম আমি 25টা সার্ভে করছি, আর ডাটা তো একই রকম আসতেছে। কিন্তু সেটাও হয়, আমার ক্ষেত্রেও হয়, যে ঠিক আছে ওইখানে গাছের লম্বা 30 ফিট, আচ্ছা সবগুলোই আমি 3টা করে আমি, বাকি 20টা আমি নিজে নিজে লিখে দিচ্ছি। অথবা এমনও হয় যে আমি একটা টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম যে রেজাল্ট আসছে 10, 15 হলে রেজাল্ট অনেক ভালো হয়, আমি ঘষা মাজা করে 10 থেকে 15 করে দিচ্ছি। সো রিসার্চে কিন্তু এই ইথিক্যাল কনসিডারেশনটাকে আপনাকে 100% আপনাকে কিন্তু মানতে হবে, যদি কিনা আপনি চিন্তা করেন যে একটা ফ্রুটফুল রিসার্চকে আপনি লঞ্চ করতে চান। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে।
সো ইথিক্যালি আমাদেরকে পারফেক্ট হতে হবে। যদি আমরা এই কম্বিনেশনটাকে রাখতে পারি, আমরা যে কোনো ধরনের কমপ্লেক্স প্রবলেমকে সলভ করতে পারবো, ক্রিয়েটিভিটিকে আমরা ইনহ্যান্স করতে পারবো, এবং আমাদের যে তিনটা মটো ছিল সেই মটোগুলোকে আমরা ফুলফিল করতে পারবো, এবং ইউ ক্যান গেট এ গ্রেট বেনিফিট টু দ্য সোসাইটি। আমি কি ঠিক বললাম কিনা, আপনারা আমার সাথে একমত কিনা? কোলাবোরেটিভ রিসার্চ আমি আসলে কিভাবে করব, আমাকে আসলে প্ল্যান করে করতে হবে যে আমি আসলে কিভাবে একটা রিসার্চকে আমি আসলে করব। তার আমার কিছু পলিসি করতে হবে, আমার কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান আমাকে করতে হবে আসলে। সো যখন আমরা একটা গবেষণা শুরু করব, অ্যাকচুয়ালি সবচেয়ে ফার্স্ট আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কি চাই, আমার গোল কি, এবং আমার এক্সপেকটেশন কি। আমার দিয়ে আমি উদাহরণ দিই যে আমি যদি একটা ন্যানো ফার্টিলাইজার তৈরি করলাম, আমার গোল সেটা, এবং এক্সপেকটেশন আমি এটা কমার্শিয়ালাইজ করতে চাই, ফর এক্সাম্পল। সেই গোলকে ঠিক করে কিন্তু আমাকে নেক্সট প্রসেসগুলোকে আমাকে মেইনটেইন করতে হবে, আমাকে টিম বিল্ড করতে হবে, আমাকে ওপেনলি সবার সাথে আলোচনা করতে হবে। এবং কোলাবোরেশনের রিসার্চের আরেকটা জিনিস, আপনারা যারা বিদেশে পড়াশোনা করে আসছেন আপনারা জানেন যে বিদেশে কিন্তু রিসার্চ সেমিনার হয়, যেটা আমাদের এখানে হয় না বললেই চলে, কারণ আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে রিসার্চ বেস বিশ্ববিদ্যালয় নয়। আমরা 9টার সময় ঢুকি, 5টায় বের হই, সারাদিন লেকচার দিতে থাকি ছাত্রদেরকে আর সেশনাল করাতে থাকি। আমাদের কিন্তু আসলে সময় নেই যে আমি থিঙ্ক করব, আমি একটা জিনিসকে বুঝবো, ছেলেদের সাথে আলোচনা করব। এই সিস্টেমটা অ্যাকচুয়ালি আমাদের দেশে এখনো হয়নি। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আমাদের হয়নি, আমাদের এত ওয়ার্ক লোড এবং এত অ্যাডমিনিস্ট্রেটিভ লোড যে আমরা আসলে যে নতুন কিছু চিন্তা করব সেই চিন্তা করার সময় আমাদের নেই। সো আমাদেরকে কিন্তু যদি আপনি কোলাবোরেটিভ রিসার্চ করতে হয়, এখানে উপাচার্য মহোদয় আছেন, আমাদের শিক্ষকদেরকে কিন্তু একটু লায়াবিলিটিস কমাই দিতে হবে, একটু লায়াবিলিটিস কমাই দিতে হবে, কারণ তাদেরকে স্যার চিন্তা করতে দিতে হবে, চিন্তা শক্তি তাদেরকে বাড়ানোর জন্য সময় দিতে হবে। তারপরে আমাদের দেশে আরেকটা সমস্যা আপনি দেখেন, আমরা রিসার্চ করব, আমরা প্রফেসর, আপনি আবার এক জায়গায় ডিরেক্টর হচ্ছে, আমি এক জায়গায় হলের প্রভোস্ট হচ্ছি, মানে আমার উপর কিন্তু বিশাল চাপ। আমি কখন কাজ করব? আসলে কাজ করতে তো আমার সময় দিতে হবে, তা নাহলে কিন্তু রিসার্চ হবে না। রিসার্চ হবে আমরা আনটিল 2024 পর্যন্ত যেভাবে করছি এইভাবে রিসার্চ হবে, আমার পাবলিকেশন হবে, আমার প্রমোশন হবে, আমি বড় কিছু হব, দ্যাটস ফাইন। আমি ইন্ডিভিজুয়াল আমার অ্যাচিভমেন্ট হবে, কিন্তু আমার গ্রুপ অ্যাচিভমেন্ট হবে না। ক্লিয়ার, একদম কনসেপ্ট কিন্তু ক্লিয়ার। যেমন আমি যখন জাপানে পড়াশোনা করছি, প্রত্যেক সপ্তাহে আমাদের একটা করে পেপার প্রেজেন্ট করতে হবে, এটা ম্যান্ডেটরি। লটারি হতো, লটারি হয়ে আমার ভাগে যে পেপারটা পড়তো, প্রফেসর এসে বলতো যে এই পেপারটা তুমি ভালো করে পড়বা, 30 জনের সাথে এটা তুমি শেয়ার করবা। এবং আপনারা অনেকেই বিদেশে গেছেন, আপনারা পড়াশোনা করে আসছেন, এবং ওই 3 ঘন্টা থাকতো লাইফের সবচাইতে বিপজ্জনক সময়, কারণ আপনাকে এমন এমন প্রশ্ন করতো যে আপনাকে ওখানে কাদায় ফেলে দিবে, এরকম অবস্থা। কিন্তু আমাদের দেশে আসলে আমরা এই কালচারটা আসলে গড়ে তুলতে এখনো পারিনি, হয়তো হবে, আস্তে আস্তে হচ্ছে, অনেক ইউনিভার্সিটি এখন চেষ্টা করছে এই কালচারগুলোকে নিয়ে আসা। সো আমরা যদি আসলে আস্তে আস্তে করে এই কালচারটাকে একটু ফ্লারিশ করতে পারি, একটু নারিশ করতে পারি, হয়তো আজকে 2024-2030 সাল থেকে হয়তো আস্তে আস্তে করে আমরা সামনে দিকে আগাতে পারবো। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে মিউচুয়াল রেসপেক্ট এবং ট্রাস্টকে আমাদেরকে কিন্তু নিজেদের ভিতরে বাড়াতে হবে। বন্ধু হিসেবে একরকম, গবেষক হিসেবে আরেক রকম। আপনি যে ট্রাস্ট এবং রেসপেক্ট, এইটা যদি আমরা আমাদের কলিগদের ভিতরে আমরা না বাড়াতে পারি, তাহলে আসলে এই গবেষণা করে আসলে কিছু হবে না। হয়তো অনেকে আমার বলে রাগ হচ্ছেন আপনারা এইসব কথা বলছেন, তবে এগুলো ন্যাচারাল কথাবার্তা। আমাদের ট্রাস্ট নাই, আমাদের রেসপেক্ট নাই। আমি বড় প্রফেসর হয়ে গেছি, আমি মনে করছি আমার ছাত্র ও কি জানে, ও তো কিছুই জানে, কিন্তু আমার ছাত্র যে আমার থেকে অনেক বেটার হতে পারে, এটা আমাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে, তা না হলে কিন্তু আমি কিন্তু গবেষণায় আগে যেতে পারবো।
টু বি অনেস্ট আপনাদের বলি, আমার কিছু কিছু ছাত্র আমার থেকে অনেক বেটার পজিশনে তারা আছে। কারণ এই জন্য আমি মন খারাপ করে এখানে বসে থাকবো যে আমার ছাত্র কেন আমার থেকে অনেক উপরে উঠে গেল। আসলে এই যে রেসপেক্ট, এই যে ট্রাস্ট, এই আমাদের ভিতরে যতদিন আমরা আস্তে আস্তে করে বাড়াতে পারবো, আমাদের কিন্তু রিসার্চ কোলাবোরেশন ততটা বাড়বে। কোলাবোরেশনটা আমাদের ভিতরে হচ্ছে, আমাদের ভিতরে আছে, কিন্তু টু বি অনেস্ট আমাদের ভিতরে পয়েন্টগুলো স্টিল আমরা ক্লিয়ার করতে পারবো। যখনই আমরা ক্লিয়ার করতে পারবো, আমাদের অবস্থানটা আস্তে আস্তে করে অনেক উপরের দিকে উঠে যাবে। সো রিসার্চ কোলাবোরেশন যদি আমরা করতে পারি, আসলে অনেকগুলো উপায়, অনেকগুলো লাভ আমাদের। আমি কয়েকটা লাভের কথা বলি। যেমন ফার্স্ট লাভ হচ্ছে আমরা ইনোভেশনকে অ্যাক্সেলারেট করতে পারবো। ইনোভেশন আসলে আমরা যে ধরনের গবেষণা বর্তমানে করছি, আমাদের ইনোভেশন কতটুকু আমরা নিজেরাই রেট করতে পারি না, আমরা নিজেরাই রেট করতে পারি না। সো আমাদেরকে ইনোভেশনকে রেট করতে হবে। সেকেন্ড ইজ ব্রিজিং নলেজ গ্যাপ। যেটা আমি বললাম, আমি একা যে কাজ করব, আমার নলেজ সবকিছুতে আমার নলেজ নাই। আমি যদি 5 জন 7 জন মিলে যদি একটা কাজ করতে পারি এক্সপার্টাইজ নিয়ে, আমার নলেজের গ্যাপটা, যে গ্যাপটা ছিল, উনি ফুলফিল করে দিবেন। কোঅপারেশন কথা একটু আপনাদের বলতেছিলাম যে আমি যখন কোঅপারেশন যাচ্ছি আপনার, আপনি ডেটাটা টেস্ট করে আমাকে দিয়ে দিচ্ছেন, আপনি কিন্তু অ্যানালাইসিস করে আমাকে দিবেন না। আমি কি করছি, আমি আমার ব্রেন দিয়ে ওটা অ্যানালাইসিস করছি। কারণ আমি তো কেমিস্ট না, আমি তো অ্যানালাইসিস ওনার মতো পারবো না। দিস ইজ ট্রু। সো উনি যদি আমার টিমে থাকেন এবং ওনারা যদি একটা রেসপন্সিবিলিটি থাকে কোলাবোরেটিভ রিসার্চে, তাহলে কিন্তু উনি ওনার মতো করে চিন্তা করবেন এবং সেটা উনি ফোরামে শেয়ার করবেন। তখন দেখা যাচ্ছে যে আমাদের যে নলেজের যে গ্যাপটা হচ্ছে, সেই গ্যাপটা কিন্তু অনেকটা মিনিমাইজ হচ্ছে। থার্ডলি, আমরা রিসোর্স অনেক মিনিমাইজ করতে পারবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিসোর্স মিনিমাইজেশন। কি করে? যে আমার ল্যাবরেটরিতে যে মেশিন আছে, আমরা কি করি যে একই মেশিন একই বিশ্ববিদ্যালয়ে 5টা আছে, দেখা যাচ্ছে আমার দরকার, আমার ডিসিপ্লিন আমি একটা কিনছি, আপনার ডিপার্টমেন্টে আপনার দরকার আপনি একটা কিনছেন, ওনার দরকার উনি একটা কিনছেন। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সারা বিশ্ববিদ্যালয়ে একটা মেশিন হলেই হয়ে যায়, সবার কাজ কিন্তু হয়ে যায়। আমরা সেটা করি না, কারণ আমি মনে করি যে আমার ল্যাব ছাড়া অন্য কোনো ল্যাবে জানি কাজ করবো না। এই যে আমাদের যে মেন্টালিটি, এই মেন্টালিটি থেকে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে। আমরা যদি বের হয়ে আসতে পারি, রিসোর্স শেয়ার করতে পারি, সেন্ট্রাল ল্যাবরেটরি তৈরি করতে হবে আমাদেরকে। সমস্ত ডিসিপ্লিন গুলো তাদের যার যার চাহিদা সেন্ট্রালি উপাচার্য মহোদয় বা তার যিনি মনোনীত ব্যক্তি থাকবেন তার কাছে এসে বলবেন যে আমাদের গবেষণা করতে গেলে এই 5টা বড় মেশিন বিশ্ববিদ্যালয়ে দরকার। সবাই যে সেখানে কাজ করবে, সমস্যা আসলে কোনো সমস্যা না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা 5টা মেশিনের জায়গায় 5টা নতুন মেশিন আমরা কিনতে পারি, যেটা আমরা রিসোর্স কিন্তু আমরা মিনিমাইজ করতে পারি। এবং ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আমরা বিভিন্ন ধরনের গ্লোবাল চ্যালেঞ্জকে আমরা কিন্তু খুব সহজে মোকাবেলা করতে পারি। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি একত্রে, এখানে আপনারা 40-50 জন আছেন, আপনাদের যদি 5টা গ্রুপে আপনারা ব্রেন স্টর্মিং করতে পারেন, সেই যে এফেক্ট আপনার একজনের এফেক্টের থেকে 100 গুণ বেশি। এটা আমি 100% শিওর। আমরা দেখবো কিছুক্ষণ পরে, আমি কিছু উদাহরণ দেখাবো আপনাদেরকে। এবং আমাদের কি বেনিফিট হবে? আসলে আমরা তো সবসময় চিন্তা করি আমার কি বেনিফিট হবে, আমার প্রমোশন হবে কিনা। কোলাবোরেটিভ রিসার্চ করলাম, কিন্তু আমার প্রমোশন হচ্ছে না, তাহলে তো কেউ ওটা করতে যাবে না, রাইট? সো আমরা যদি কোলাবোরেশন রিসার্চ করি, আমাদের সবচেয়ে যে জিনিসটা বাড়তে পারে বলে আমার কাছে মনে হয়, আমরা পাবলিকেশনকে কিন্তু ইনহ্যান্স করতে পারবো। আমরা বছরে আমি একা মিলে একটা পাবলিকেশন করি, আমি যদি গ্রুপ পিপলকে নিয়ে পাবলিকেশন করতে পারি, তাহলে কিন্তু আমি 5টা 6টা, বছরে যদি 3-4টা পাবলিকেশন করতে পারি, এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। সাথে সাথে যে জিনিসটা হবে, আমি কিন্তু অনেক ধরনের এক্সপার্টাইজে নিজেকে আমি অ্যাসোসিয়েটেড করতে পারছি, যেটা আমি একা হলে পারতাম না। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আমরা একটা গুড নেটওয়ার্ক তৈরি করতে পারবো, যেটা বর্তমান বিশ্বে গবেষণার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক, আপনার যদি নেটওয়ার্ক না থাকতো, আপনি কিন্তু কিছু করতে পারবেন না। কারণ নেটওয়ার্ক কে করে দিবে? সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আপনার ছাত্র, সে আপনাকে নেটওয়ার্কিং এ সাহায্য করবে।
কারণ আপনার ছাত্র এখান থেকে পাশ করে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সে কিন্তু ঘুরে বেড়াবে, সেই কিন্তু আপনাকে, আমাকে, সবাইকে এই নেটওয়ার্কিং এর ভিতরে ঢোকাতে সম্ভব। সো যদি আমরা এইভাবে আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা একটা গ্লোবাল যে চ্যালেঞ্জগুলো আছে সেইগুলোকেও আমরা অ্যাড্রেস করতে পারবো। আমাদের নিজেদের যে প্রবলেমগুলো আছে, সোসাইটির প্রবলেম, সেই প্রবলেমগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পার্সোনাল বেনিফিট পাবলিকেশন করতে পারবো, আমাদের সাইটেশন বাড়াতে পারবো, সেইগুলো আমরা করতে পারবো। সো দিস ইজ দি ফার্স্ট পার্ট অফ মাই প্রেজেন্টেশন। সো আমরা মনে হয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো আলোচনা থাকে, আমরা আলোচনা করে নেক্সট আমি তাহলে সেকেন্ড পার্টে যাব। থ্যাংক ইউ। দুটার ভ্যালু বা ওয়েট কেমন হওয়া উচিত বা কেমন হওয়া দরকার? ওকে, বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা অনেক সময় ম্যানিপুলেট করি, আমরা অনেক সময় একটু আগে তো বললাম আমরা ফাজিং করি যে আমার বন্ধুর একটু হেল্প লাগবে, ওর হচ্ছে না, ঠিক আছে ওকে আমি করসপন্ডিং অথর করে দিয়ে ওকে আমি হেল্প করি। আসলে কিন্তু করসপন্ডিং অথরের গুরুত্ব অত্যাধিক বেশি, ফার্স্ট অথরের থেকেও বেশি। কারণ 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 হচ্ছে যখন একটা রিভিউ আর কমেন্টস গুলো করেন 100% রেসপন্সিবিলিটি কিন্তু ওই ব্যক্তির। সে যদি ওই বিশ্বাসটা না জানে, আসলে কিন্তু উনি কোনো প্রশ্নের জবাব দিতে পারবেন না। সো অবশ্যই করসপন্ডিং অথর ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। অবশ্যই এখানে কিন্তু প্রোভাইডেড দ্যাট ওই গবেষণায় তার একটা কিন্তু শিবভাব অংশীদারিত্ব থাকতে হবে। আমি কি আনসার দিতে পেরেছি? তো এই রিলেটেডলি এটা হচ্ছে আমরা যখন একটা পেপার লিখব, সেখানে কাজ করে স্টুডেন্ট কাজ করতে পারে বা কোলাবোরেশন কাজ করতে পারে। তো আমরা যে এই যে অথর যে অ্যারেঞ্জমেন্ট, যেটা বললেন যে করেসপন্ডিং অথর, ফার্স্ট অথর, সেকেন্ড অথর, এখন করেসপন্ডিং অথরটা স্যার আমি যতটুকু বুঝতে পারলাম যে মেইন লায়াবিলিটি হচ্ছে করেসপন্ডিং অথরের, কিন্তু সবগুলো অথরকে স্যার আমরা যদি একটা পারফেক্টলি ডিস্ট্রিবিউশন করতে চাই, আমরা কিভাবে কাকে কোন পজিশনে রাখতে পারি? ভেরি গুড। স্টুডেন্টরা যখন কাজ করে, আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলি, আমি সবসময় মনে করি স্টুডেন্ট উইল বি দ্য ফার্স্ট অথর। যে স্টুডেন্ট কাজ করছে, যার প্রজেক্ট, তাকে ফার্স্ট অথর আপনাকে দিতে হবে। প্রজেক্ট ফর এক্সাম্পল আমি থিসিস করলাম একটা ছাত্রকে, যে ছাত্র সেই থিসিস দিয়ে একটা আমি পাবলিকেশন করব, তখন ওই ছাত্র হবে ওই পেপারের ফার্স্ট অথর। আমি কি হব? করসপন্ডিং অথর। কারণ কি, ইন এ নাটশেল সবকিছু আমি ওটা দেখাশোনা করছি। যদি ওই ছাত্র মনে করে যে স্যার না আমি করসপন্ডিং অথর হতে পারে, নো প্রবলেম, বাট ইউজুয়ালি যেটা দেখা যায় মডার্ন ওয়ার্ল্ডে, আপনারা পড়াশোনা করে আসছেন বাইরে থেকে, ইউজুয়ালি সুপারভাইজারি করসপন্ডিং অথর হয়ে থাকে। এবার আপনি বলছেন সেকেন্ড অথর, থার্ড অথর, ফোর্থ অথর কে? আসলে ওনার সাথে যারা যারা কাজে সহায়তা করছে, সহায়তা মানে এরকম না উনি একটু পানি ঢেলে দিয়েছেন বা উনি হয়তো একটু মিক্সচার করে দিয়েছেন, নট লাইক দ্যাট। তাকে পার্টিকুলারলি কন্ট্রিবিউট করতে হবে। কন্ট্রিবিউশন, এটা বললাম তো, 5% যদি সে কন্ট্রিবিউট করে, অবশ্যই ইউ ক্যান ইনক্লুড হিজ নেম। বাট সে কিছু করলো না, আপনার ল্যাবে মেম্বার বলে আপনি নাম লিখে দিলেন, এটা আসলে ইথিক্যালি নট কারেক্ট। আমি কি অ্যান্সার করতে পারলাম?
আমরা ইউনিভার্সিটির শিক্ষকরা একেবারেই চিন্তা করি না। কেউ করি আমরা? বলেন, প্যাটার্ন নিয়ে কারোর কোনো চিন্তা আছে? আছে? ও ফাইন, কে বলবেন? ভেরি নাইস, শুনে খুব ভালো লাগলো। Patent is so important for a industry, not only for innovation, for the earning source. আপনি যদি বিদেশের ইউনিভার্সিটি গুলো যান, যারা আপনারা পড়াশোনা করে আসছেন, আপনারা দেখছেন পাবলিকেশনের থেকে প্যাটেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি একটা টেকনোলজি আপনি 10 বছর ধরে কষ্ট করে তৈরি করে পাবলিশ করার সাথে সাথে কিন্তু ওর কোনো ভ্যালু নেই, ভ্যালু ইজ জিরো। কারণ দিস ইজ এ ওপেন অ্যাক্সেস টু এভরিবডি। আমি ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু পাবলিকেশনের আগে যে প্যাটেন্ট করতে হয় এটা আমরা জানি না। আমার ধারণা আমরা যদি 100 জন থাকি 95 জনই আমরা জানি না। আমাদের অনেকের ধারণা যে পাবলিকেশন করছে এবার প্যাটেন্ট করব। নো, কনসেপ্ট ইজ রং। কারণ কোন একটা তথ্য যদি আপনার লিক হয়ে যায় বা ওটা ফ্লারিশ হয়ে যায় তাহলে তো আপনার নতুন কিছু থাকলো না, কিছুই থাকলো না। সো বর্তমানে আমাদের কিন্তু প্যাটেন্টিং নিয়ে আমাদের চিন্তা করাটা খুবই জরুরি। একটা পেপার লেখা অনেক সহজ, একটা প্যাটেন্ট লেখা অনেক কঠিন। প্যাটেন্ট লয়াররা লেখেন, আমরা কিন্তু লিখতে পারবো না। আপনি কেউ প্যাটেন্ট লিখতে পারবো না। এবং আনফরচুনেটলি বাংলাদেশে প্যাটেন্ট লয়ার নাই। তার মানে প্যাটেন্ট নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। তবে আমি আপনাদেরকে আজকেই বলছি, ম্যাডামও একটু আগে বললেন যে 2032 সালের পরে কিন্তু ফ্রি কোনো কিছু আমরা কিনতে পারবো না, সব আপনাকে রয়্যালিটি দিয়ে কিনে নিয়ে আসতে হবে। আপনি যদি রয়্যালিটি না দেন আপনাকে কিন্তু কেউ কোনো প্রোডাক্ট দিবে না। যেমন কিয়োতো ইউনিভার্সিটির একটা উদাহরণ দিয়ে বলি। কিয়োতো ইউনিভার্সিটিতে যদি আপনি প্যাটেন্ট করেন, কিয়োতো ইউনিভার্সিটি ফার্স্টে আপনার কাছে প্যাটেন্টটা কিনে দিবে। এটা লামসাম অ্যামাউন্ট, ফর এক্সাম্পল 50,000 টাকা দিয়ে আপনার কাছ থেকে প্যাটেন্টটা কিনে নেবে। কিনে নেওয়ার পরে কিয়োতো ইউনিভার্সিটি যদি এটা কোনো কোম্পানির কাছে সেল করতে পারে, সেখানে আবার আপনি একটা পার্সেন্টেজ পাবেন। যে আপনার সাথে দেখা গেল যে আপনি যে টেকনোলজিটা ডেভেলপ করেছেন এটা 4 জন মিলে করেছেন। এক একজনের কারো শেয়ার আছে, কন্ট্রিবিউশন আছে 30%, কারো 20%, কারো 40%। সো কিয়োতো ইউনিভার্সিটি যখন এইটা সেল করবে কোম্পানিতে, 50% ইউনিভার্সিটি পাবে, বাকি 50% টাকা এই 4 জনের ভিতরে অ্যাকর্ডিং টু রেশিও আপনাকে লিখে দিতে হয় যে আমার কন্ট্রিবিউশন 10, তার 20, তার 25 লিখে দিবেন, সেই অনুযায়ী আপনি রয়্যালিটি পাবেন। কিন্তু আমাদের দেশে স্টিল নাও দিস ইজ ইনফ্যান্ট স্টেজ। আমি বলবো ইনফ্যান্ট, একদম ইনফ্যান্ট স্টেজে আমরা এখানে অবস্থান করছি। এবং আমি যদি প্যাটেন্ট না করি, আমার ওই পাবলিকেশন নিয়ে যদি ইন্ডাস্ট্রির কাছে আমি যাই, কোন ইন্ডাস্ট্রি আমার ওই হাই ইমপ্যাক্ট জার্নাল 30 ইমপ্যাক্ট ফ্যাক্টরে পাবলিশ করছি, মূল্য শূন্য, মূল্য নেই। আমি তো প্রাউড ফিল করছি যে আমি 30 ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ করছি, মানে তো আমি বিশাল সায়েন্টিস্ট একজন। কিন্তু আমার মূল্য ইন্ডাস্ট্রির কাছে শূন্য, কারণ ওই রিসার্চের মূল্য তাদের কাছে নাই। কমিউনিটিতে আছে, রিসার্চ কমিউনিটিতে আমার বিশাল মূল্য, আমি 30 ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নাল পাবলিশ করছি। সো আমাদেরকে কিন্তু এই বিষয়টা এখন একটু চিন্তা করতে হবে। আমি আরো একটা স্লাইড একটু আপনাদের দেখাবো, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড। প্যাটেন্ট যদি আমরা করতে পারি, এই যে ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রির যে সাইকেল, এই সাইকেলে আমরা আসলে তাহলে করতে পারবো। উই ক্যান এন্টার ইন দিস সাইকেল। যে আপনি ফান্ড দিল, ইউনিভার্সিটি আপনাকে ফান্ড দিচ্ছে, ইন্ডাস্ট্রি আপনাকে ফান্ড দিচ্ছে, আমরা কোঅপারেট করে কাজ করছি, কাজ করে কিছু একটা ডেভেলপ করছি, ডেভেলপ করেই আমাদেরকে কিন্তু প্যাটেন্টিং এ চলে আসতে হবে। এখন আপনি চিন্তা করতে পারেন, প্যাটেন্ট করার পরে স্যার তাহলে তো আমার পাবলিকেশন হলো না, তাহলে আমার কি হবে? আমার তো প্রমোশন হবে না, প্যাটেন্ট করে আমি কি করব? অফকোর্স
After submitting the provisional patent, you can publish in the journal. যখনই আমরা প্রফেশনাল প্যাটেন্ট সাবমিট করলাম, এটা 20 বছরের জন্য আপনার জন্য ওই টেকনোলজি প্রিজার্ভ হয়ে গেল। আপনার জন্য ইউ ক্যান এখন আপনি পাবলিকেশন করেন, সারা জায়গায় যে আপনি পাবলিসিটি করেন, দেয়ার ইজ নো প্রবলেম। এখন আপনারা আমাকে বলেন আমরা প্যাটেন্টিং কেন করছি না? কি সমস্যা আছে? হচ্ছে না কেন? না আমরা কি জানি না আসলে? আমাদের কিন্তু আসলে এই প্যাটেন্টিং নিয়ে আসলে একটা লেকচার হওয়া উচিত আসলে, শুধু প্যাটেন্টিং। কারণ প্যাটেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যাটেন্ট কিন্তু এমন কিছু না যে রকেট সায়েন্স যে আমি আপনি পারবো না। আমরা যা যেখানে পাবলিশ করি সেম জিনিসটাই শুধুমাত্র আপনাকে একটু আইনি ভাষায় লিখতে হবে, তা নাহলে তো কোম্পানির সাথে আপনার জ্ঞান নেওয়া শুরু হয়ে যাবে। ওটাকে একটু আইনি ভাষায় লিখতে হবে। তো আমার মনে হয় যে আমাদের যারা এখানে ইয়াং কলিগস আছেন, আপনাদেরকে নেটে আপনারা এগুলো ডিটেইল পাবেন, সবই আছে। আমার নিজের কিছুই তৈরি করে না, সবই নেটের জিনিস এগুলো। আমার নিজের খালি আমার কিছু কনসেপ্ট আছে, এছাড়া এভরিথিং ইজ আপনারা সবকিছু খুঁজে পাবেন। তো আমার মনে হয় যারা আমাদের ইয়াং কলিগ আছেন, আপনাদের একটু আপনারা চিন্তা করেন যে প্যাটেন্ট ইজ সো ইম্পর্টেন্ট ফর আস ফর নেক্সট 10 years, not now actually, for the next 10 years this is very very important. এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আমরা যদি প্যাটেন্টিং করতে পারি, টু বি অনেস্ট, একটা অ্যাজাম্পশন করেছেন বাংলাদেশের, আমি নামটা ভুলে গেছি, উনি বলেছেন যে নেক্সট 15 ইয়ার্সে আমরা 1000 স্টার্টআপ করতে পারবো, 1 বিলিয়ন পিপলকে জব দিতে পারবো এবং $1 বিলিয়ন আমরা ইনকাম করতে পারবো। আপনারা শুধু চিন্তা করে দেখেন, আমরা যদি এই কনসেপ্টটা নিতে পারি, 1000 স্টার্টআপ, আমাদের স্টার্টআপ এখনো ইনফ্যান্ট স্টেজে আছে। আমি 2017 সালে আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম এই স্টার্টআপ দেখতে। আপনাদের কি বলবো, আজ থেকে 7 বছর আগে ইন্ডিয়া স্টার্টআপে তখন ছিল তুঙ্গে, এবং এখন স্টার্টআপে ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে ওয়ান অফ দা কি ফ্যাক্টরস। সেখানে আমরা কিন্তু এখন স্টার্টআপ শুরু করতে পারিনি। আমরা কিন্তু কনসেপ্ট দেই, শুধু কনসেপ্ট আমাদের, কিন্তু আমরা কিন্তু এখন স্টার্টআপ শুরু করতে পারি। সো আমরা যদি প্যাটেন্টিং করতে পারি পারফেক্টলি, আমরা কিন্তু বাংলাদেশের ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউশন করতে পারবো, এটা আমি শিওর। যেহেতু অন্যান্য দেশ পারছে, আমরা পারবো না কেন? আমরা অবশ্যই পারবো, না পারার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয়। স্যার একটু প্যাটার্ন সম্পর্কে যদি একটু বলতেন। আজকে আসলে টপিকটা প্যাটেন্ট সম্পর্কে ডিটেইল ছিল না, এজন্য আমি জাস্ট একটা দুটো স্লাইড নিয়ে করেছি। যদি হয় ভবিষ্যতে কোনোদিন ইনশাআল্লাহ আপনাদের প্যাটেন্ট সম্পর্কে আমি একদিন বলতে চাই, কারণ আমার যে সকল সায়েন্স ফ্যাকাল্টি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে সেখানে এই সাবজেক্টে ইনক্লুড করা দরকার, তাহলে এই জিনিসটাকে আমরা ওভারকাম করতে পারবো। অফ কোর্স আপনি একদম ঠিক বলেছেন। বুয়েটে কিন্তু এখন এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্যাটেন্ট, এটা নিয়ে কিন্তু বিস্তর পড়াশোনা করেছে বর্তমানে। বুয়েট, কুয়েট, আমাদের রুয়েট যেগুলি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, এখন তারা, আমরাও আমাদের ইউনিভার্সিটিতেও আমরাও এখন চিন্তা করছি যে এগুলো আসলে যদি বেসিক জিনিস না জানি, আমরা কিন্তু আসলে রাফলি জানবো, ভালো করে জিনিসটা জানতে পারবো না। তো স্যার আপনারা কিন্তু এটা চিন্তা করতে পারবো। বিদেশে তো স্যার প্রশ্নটা হচ্ছে প্যাটেন্ট ভিত্তিক। ফর এক্সাম্পল, আমার একটা বায়ো ফার্টিলাইজারের একটা প্রোডাক্ট আছে। এই বায়ো ফার্টিলাইজারের প্রোডাক্ট আমি তো জুড়ে করতে লাগি। আমার এই বায়ো ফার্টিলাইজারের প্রোডাক্টটা আমার গ্রিন হাউস এক্সপেরিমেন্ট এবং ফিল্ড এক্সপেরিমেন্ট এটা প্রুভ করে যে এটা দিস ইজ এনাফ টু প্রমোট আওয়ার প্ল্যান্টস ফর এক্সাম্পল। তো এটার জন্য আমি যদি প্যাটেন্টের জন্য যদি আবেদন করতে চাই, সেই ক্ষেত্রে যে অর্গানাইজেশনে প্যাটেন্টের জন্য আবেদন আমরা করব, তারা যেহেতু আমি কোনো পাবলিকেশন করছি না, আগে আমাকে প্যাটেন্টের জন্য আবেদন করতে হবে। সো তারা কিসের ভিত্তিতে, তারা কি আমার র ডাটার ভিত্তিতে এটাকে মূল্যায়ন করবে না কিসের ভিত্তিতে? পেপার লিখি, সিমিলারলি পেপারের মতোই আপনাকে একটা ডকুমেন্ট, আপনারা দেখবেন বাংলাদেশ প্যাটেন্ট অফিস, আপনারা যদি মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির আন্ডারে আছেন, ওখানে যে দেখবেন যে প্যাটেন্ট ফর্ম আছে, প্যাটেন্ট ফর্ম A, B, C, D 4টা ফর্ম আছে। তো
সো আপনি প্যাটেন্টে ওখানে যে ফর্মগুলো আপনার ফিল আপ করতে হবে এবং ওখানে কিন্তু লেখা আছে আপনার এটা নভেলিটি কতটুক সেটা কিন্তু ওইখানে পরিষ্কার করে আপনাকে অ্যাড্রেস করতে হবে। যে ফর এক্সাম্পল যে এই প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে আপনি আপনার প্রোডাক্টটাকে বলতেছেন ভালো, সো আপনাকে বিস্তারিত পেপারে যেমন আমরা বিস্তারিত বর্ণনা করি, আপনাকে ওইখানে বিস্তারিত বর্ণনা করতে হবে যে ওয়াই ইউর প্রোডাক্ট ইজ নোবেল। প্যাটেন্ট কিন্তু নোবেল ছাড়া হবে না, বললাম, কিন্তু আপনার নভেলটি থাকতে হবে। পেপারে অনেক সময় নভেলটি কম হলেও অ্যাকসেপ্ট হয়, কিন্তু প্যাটেন্টে কিন্তু 100% নিউ ওয়ার্ক হতে হবে, আপনার নভেলটি থাকতে হবে। এবং ইন্টার্নশিপের কথা বলেছেন স্যার, আমরা সাধারণত আমি এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো আমরা যেটা করি স্যার, যে একবার লাস্ট ইয়ারে মানে কোর্স কমপ্লিট করার পরে আমরা ইন্ডাস্ট্রিতে পাঠাই আমাদের স্টুডেন্টদের ইন্টার্নশিপের জন্য। সেটা হয়তো লিমিটেড টাইম, 3 months or something। এখন এটাই কি জাস্টিফাইড বা স্টুডেন্টদের কি আগে এই ইন্ডাস্ট্রির সাথে ইনাক্ট করা কি ফ্রুটফুল কিনা এ বিষয়ে? না, এটা আমরা কি করব যে আমরা ইউজুয়ালি আমাদের ভার্সিটিতে আমরা 3 মাস করে পড়ে যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নাকি আমরা 3 বা 4 মাস করে এক টার্মের জন্য আমরা করাই ইউজুয়ালি। এমন কি উইকসও আছে? উইকস আছে স্যার, বাট এটা আসলে আমার এই কোশ্চেনটা হচ্ছে যে নট অনলি ইন্টার্নশিপ, যে একটা ছাত্র আপনার কাছে মনে হলো যে আপনার গ্রুপে গবেষণা করে এবং তার গবেষণাটা বেশ হাইলাইট হতে পারে বা তার থেকে নতুন কিছু হতে পারে, তখন আপনি যদি মনে করেন যে এই গবেষণাটা ইন্ডাস্ট্রির সাথে আমি ভবিষ্যতে কাজ করতে পারি, স্টুডেন্টও যদি ইন্টারেস্টেড থাকে সে তখন 1 মাস গিয়ে কাজ করবে, পার্টিকুলার স্টুডেন্ট, নট এভরিবডি। আর একটা বিষয় স্যার যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে আমরা তো এন্ড অফ দ্য কোর্স কমপ্লিট হওয়ার পরে আমরা স্টুডেন্টদেরকে পাঠাচ্ছি। ইন বিটুইন দিস টাইম এটা করলে কি আরো ভালো হয়? আমার মনে হয় ভালো হবে না, কারণ সে কনসেন্ট্রেট করতে পারবে না। কারণ একটা ইসের ব্রেকে যদি আমরা স্টুডেন্টদের পাঠাই দেই, তাদের তো পড়াশোনার মাথায় চিন্তা থাকবে, পরীক্ষার সামনে 3 মাস পরে পরীক্ষা, 4 মাস পরে পরীক্ষা, সে কনসেন্ট্রেট করতে পারবে। এট দ্য এন্ড অফ দিস সেশন দিস ইজ বেটার অ্যাকচুয়ালি। যখন সে, যেমন আমাদের ওখানে আছে যে লাস্ট সেমিস্টারে আমরা রিসার্চ একটা থাকে থিসিস বা কি বলবো প্রজেক্ট, তখন আমরা ছাত্রকে দিতে পারি সবচেয়ে ভালো। এবং এমন কাজ যেগুলো, যেমন ফর এক্সাম্পল ফার্মাসির একজন স্টুডেন্ট, সে মনে করলো যে আমি এটা দিয়ে একটা ভালো কিছু তৈরি করছি, আমি ইন্ডাস্ট্রিতে যে 6 মাস কাজ করে আমি থিসিসটা করি, এরকম যদি করতে পারি, এটা নট ব্যাড আইডিয়া। যে স্যার এরকম একটা প্রজেক্ট কি হবে, 5টা কান্ট্রির প্রজেক্ট ইউনিভার্সিটিতে তারা রাখতে চায়, আপনি আমরা যে গবেষণা করি একটা সিভিল সোসাইটি এবং একটা হচ্ছে একাডেমি।